শুরু করছি বাংলা বলছে। পহেলগাঁও কাণ্ডের পর 2 সপ্তাহ ঘুরতে চলল। এর আগে আমরা দেখেছি যে উরির হামলার পর প্রত্যাঘাত হয়েছিল 10 দিনে, সার্জিক্যাল স্ট্রাইক। পুলওয়ামার আক্রমণের পর আমরা দেখেছিলাম বালাকোটে এয়ার স্ট্রাইক 12 দিনের মাথায়। কূটনৈতিক প্রত্যাঘাত, বিভিন্ন ইউটিউবকে ব্লক করা, এরকম যাবতীয় পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। কিন্তু গোটা দেশ জুড়ে প্রশ্ন যে যেভাবে নরেন্দ্র মোদী প্রত্যাশার পারদ আকাশচুম্বী করে দিয়েছেন সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট এয়ার স্ট্রাইক তাকে সামনে রেখে, যেভাবে নৃশংসভাবে হত্যালীলা চালানো হয়েছে পহেলগাঁওয়ে, নিরীহ সাধারণ মানুষ যারা সেখানে বেড়াতে গিয়েছিলেন তারা যেভাবে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন, এর বদলা কবে? দেখুন। 2001 সালে সংসদে জঙ্গি হামলা, তারপর 26/11 মুম্বাই হামলা, পাঠানকোট, উরি, পুলওয়ামা। পাক জঙ্গি গোষ্ঠীদের হামলায় বারবার মৃত্যু মিছিল। 26/11 মুম্বাই হামলার সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। বলেছিলেন প্রধানমন্ত্রী হলে কঠোর জবাব দিতেন। आज मैं मुख्यमंत्री न होता, मेरे हाथ बंधे न होते, तो मैं आज दिल्ली के दरबार में जाकर के एक बहुत बड़ी लड़ाई छेड़ देता। 18 সেপ্টেম্বর 2016 উরি হামলার 10 দিনের মাথায় সার্জিক্যাল স্ট্রাইক এবং 14 ফেব্রুয়ারি 2019 পুলওয়ামা হামলার বদলা বালাকোটে এয়ার স্ট্রাইক মাত্র 12 দিনে। এবার পহেলগাঁওয়ে নারকীয় হামলা। উরি পুলওয়ামার পর দেশবাসীর মনে বদলা নেওয়ার প্রত্যাশা বাড়িয়েছে মোদী সরকার। কবে কিভাবে পহেলগাঁওয়ের প্রত্যাঘাত, সেই প্রহরী গুনছে দেশবাসী। পাকিস্তানকে কড়া জবাব দিতে ইতিমধ্যেই কূটনৈতিক পথে হেঁটেছে ভারত। ভারতের পঞ্চবাণে কাঁপছে পাকিস্তান। 1960 সালের ভারত পাক সিন্ধু জলচুক্তি স্থগিত। সীমান্ত পার সন্ত্রাসে পাক মদত বন্ধ না হওয়া পর্যন্ত চুক্তি রদ। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। ভারতে পাকিস্তানি নাগরিকদের ফিরে যেতে হয়েছে। পাক নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ। আগে দেওয়া ভিসা বাতিল। দিল্লির পাক সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা। ইসলামাবাদ থেকে ভারতীয় উপদেষ্টা প্রত্যাহার। দুই দেশের হাইকমিশনের আধিকারিকদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হয়েছে। পাকিস্তানকে ডিজিটাল স্ট্রাইক ভারতের। বন্ধ করে দেওয়া হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর এক্স হ্যান্ডেল। বন্ধ করে দেওয়া হয়েছে বহু পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং বহু সোশ্যাল সাইট। পাকিস্তান মুসলিম লীগ, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দলের অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে। इंडिया will identify, track and punish every terrorist. सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया। প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই বার্তার পরও পাকিস্তান কি শুধু কূটনৈতিক চাপ? মানতে পারছে না দেশ। আরো বড় প্রতিশোধ চাইছে দেশবাসী। প্রশ্ন একটাই, ইতিমধ্যেই পহেলগাম কাণ্ডের 12 দিন পার। কবে কিভাবে প্রত্যাঘাত? কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে দীপ্তাশ্ব যশ, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চ্যাটার্জি। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি, রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং প্রাক্তন বায়ুসেনা কর্তা আর কে দাস। আমি প্রথমে দীপ্তাশ্বর কাছে আসবো। দীপ্তাশ্ব, প্রত্যাশার পারদ কিন্তু আকাশচুম্বী। শুধু কূটনৈতিক প্রত্যাঘাত নাকি সামরিক পদক্ষেপ? আমরা যদি দেখি, আমি শুরুতেই যেটা বললাম যে উরি হামলার বদলা হয়েছিল 10 দিনে, পুলওয়ামার বদলা হয়েছিল 12 দিনে। ইতিমধ্যেই আমরা দেখছি 2 সপ্তাহ ঘুরতে চলল। দেখুন মপিয়া, উরি বা পুলওয়ামার যখন বদলা হয়েছিল সেটা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। এবার ডিফেন্সের পুরো ব্যাপার তো আমরা জানবো না,
এটা যারা ডিফেন্স এক্সপার্ট তারা ডিসাইড করবেন। কিন্তু যদি পরপর ঘটনাক্রমগুলো দেখি যে পহেলগামে অ্যাটাকের পরেই সরকার একটা অল পার্টি মিটিং ডাকলো, এর আগের দুবারে কিন্তু অল পার্টি মিটিংটা ডাকা হয়নি, একটা সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল, তারপরে ঘোষণা করা হয়েছিল, তারপরে অল পার্টি মিটিং ডাকলো এবং তারপরে কূটনৈতিক ক্ষেত্রে যেমন যে ইন্ডাস ওয়াটার ট্রিটি যেটা 1960 সাল থেকে চলে আসছে, 4টে যুদ্ধ পরেও যে ট্রিটিটা বন্ধ করা হয়নি সেই ট্রিটিটা এবারে বাতিল করা হলো। তো এইরকম ঘটনাক্রমগুলো যদি আমরা পরপর দেখতে চাই, এবং বিশেষত নরেন্দ্র মোদী যিনি দেশের মধ্যে যে কোনো জায়গায় ভাষণ দিলে সবসময় হিন্দিতে ভাষণ দেন, কিন্তু পহেলগামের ঘটনার 2 দিন বা 3 দিন পরে উনি যে ভাষণটি দিয়েছিলেন সেখানে একটি বিশেষ অংশ উনি ইচ্ছাকৃত ইংরেজিতে বলেছিলেন। তো এই আন্তর্জাতিক দুনিয়ার কাছে আন্তর্জাতিক দুনিয়ার কাছে বার্তাগুলো যায়, এগুলো দেখলে মনে হয় যে এবারে সম্ভবত প্রত্যাঘাতটা শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইকে সীমাবদ্ধ থাকবে না, তার থেকে আরেকটু বেশি কিছুই হবে বলে এবারে মনে হয়। এবার এখানে বেশি কিছু মানে কি, যদি আমরা দেখি যে ইতিমধ্যেই যদি আমরা দেখি যে পরিস্থিতি, সামরিক পদক্ষেপ মানে কি, যুদ্ধ, সত্যি কি এই পরিস্থিতি দাঁড়িয়ে যুদ্ধ সম্ভব? নাম্বার 1, আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ তারা বলছেন যে এটা হাই টাইম পাক অধিকৃত কাশ্মীর দখল করার। বাস্তব ক্ষেত্রে সত্যি কি সেটার মতো প্রিপারেশন সেটা আমাদের রয়েছে? না, সেই প্রিপারেশনটা তো সেটাই বললাম যে সেটা তো যারা ডিফেন্স এক্সপার্ট তারাই জানবেন, এবং সেই প্রিপারেশন সবটা সামনেও আসবে না। যেমন তোমাদের মিডিয়ার ওপরেও অনেক রকম বিধিনিষেধ দেওয়া হয়েছে যে লাইভ অপারেশন যেন না দেখানো হয়। আজকে যেমন একটা নতুন বিধিনিষেধ এসছে যে কোনো পাকিস্তানের কোনো গেস্টকে যাতে না ডাকা হয়, সেরকম বেশ কিছু বিধিনিষেধ চলছে, কারণ এগুলো একটা টপ সিক্রেট এবং টপ কনফিডেন্সিয়াল ব্যাপার। এবার দেখো পাক অকুপাইড কাশ্মীর, এটা বিরোধীরা আজকে মোদির কাছে বলছেন, কারণ বিরোধীদেরও সেই প্রত্যাশাটা মোদির কাছে আছে যে একমাত্র মোদিজিই পারেন যে পাক অকুপাইড কাশ্মীরটা ফিরিয়ে আনতে, যে কারণে এই দাবিটা এর আগে 1991 সালে যখন মুম্বাইয়ে সিরিয়াল ব্লাস্ট হয়েছে ওঠেনি, বা 2006 দিল্লিতে সিরিয়াল ব্লাস্ট হয়েছে ওঠেনি, 2008 মুম্বাইতে 26/11 হয়েছে ওঠেনি, কিন্তু এবারে উঠেছে কারণ মোদিজির ওপরে সেই প্রত্যাশাটা দলমত নির্বিশেষে সবার তৈরি হয়েছে। এবং পাক অকুপাইড কাশ্মীর আমাদের ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। সেখানে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি কিছুদিন আগে ইউরোপে গিয়ে পরিষ্কার বসে বলেছেন যে কাশ্মীরে যদি সমস্যা কিছু থেকে থাকে সেটা কাশ্মীরের যে অংশে হানাদার এবং অবৈধ পাকিস্তানি আর্মি বসে আছে সেইটাই সমস্যা, তা বাদে সমস্যা নেই। তো সেই জায়গাটাও হতেই পারে যে আমরা আগামী দিনে পাক অকুপাইড কাশ্মীর শুধু কেন, হয়তো দেখা গেল 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে বালুচিস্তান নামে একটি দেশের তাদের অ্যাথলিটরা সেখানে অংশ নিচ্ছেন, সেটাও হতে পারে। আবার আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের একটা দীর্ঘমেয়াদী সমস্যা আছে ডুরান্ড লাইন নিয়ে, হয়তো সেই ডুরান্ড লাইনে সেখানেও পরিবর্তন হতে পারে। এর আগে আমরা আশুতোষের কাছে আসবো। আশুতোষ, আমরা 26/11 পর যখন দেখেছিলাম যে একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে তৎকালীন বিরোধী দল তারা প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তীব্র ভাষায় বিদ্ধ করতেন যে শুধুমাত্র এই ডসিয়ার বিনিময়, শুধুমাত্র এই একের পর এক নথি আদান প্রদান, এতে কি হবে? আসলে যেটা চাই যে একটা উপযুক্ত প্রত্যাঘাত, মুহূর্তর একটা জবাব। আমরা উরি বা পুলওয়ামার পর সেই মুহূর্তর জবাব দেখেছি, তারপর থেকে একটা প্রত্যাশার পারদ আকাশচুম্বী হয়ে গেছে যে ঘর মে ঘুসকে মারেঙ্গে। তো এই যে 2 সপ্তাহ ঘুরতে চললো, কোন পথে প্রত্যাঘাত আসলে বদলা হতে পারে? প্রথমেই বলি যে সার্জিক্যাল স্ট্রাইক হবে না সার্জারি হবে, সেটা আমাদের হোম ডিপার্টমেন্ট রয়েছেন, আর্মি রয়েছেন, দেশের সরকার রয়েছেন, তারা ঠিক করবেন। তার কারণ জননায়ক রাহুল গান্ধী এবং কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট মানে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেজি সহ একাধিক নেতৃত্ব সরকারের পাশে রয়েছেন, তারা অল পার্টি মিটিংয়েই জানিয়েছেন সেটা। কিন্তু আশ্চর্য ব্যাপার, যেদিনকে অল পার্টি মিটিং চলছিল সেখানে মোদিজি ব্যস্ত ছিলেন পল্টু রামের সাথে নির্বাচনী সভায় বিহারে, আমরা সেটা দেখেছি। রাহুল গান্ধী তার মার্কিন যুক্তরাষ্ট্রের সফর কাটছাঁট করে ফিরেছিলেন এই অল পার্টি মিটিং এ যোগ দেওয়ার জন্য। হ্যাঁ, এবং অল পার্টি মিটিং যোগ দেওয়ার জন্য শুধু নয়, তার কারণ আমরা মনে করেছি যে 26 জন যাদেরকে খুন করা হয়েছে টেররিস্ট অ্যাটাকে, নৃশংস হত্যালীলা চলেছে, যেখানে প্রত্যেকদিন আমরা দেখতে পাচ্ছি যে যেখানে 3 টায়ার সিকিউরিটি থাকার কথা ছিল সেখানে যে প্রশ্নগুলো আসছে, বা নিশিকান্ত দুবের হাই প্রোফাইল পার্টি সমস্ত সিকিউরিটি ফোর্সকে সেখানে মোতায়েন করা, এগুলো আস্তে আস্তে উঠে আসছে। দেখুন, এখন ব্যাপার হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, এই সময়টা আমরা রাজনীতি করতেই চাইছি। আমরা মনে করছি যে কংক্রিট ডিসিশন সরকার নেবে
সেই কংক্রিট ডিসিশনের সাথে আমরা থাকবো, কিন্তু ডিসিশনটা কংক্রিট হতে হবে। এবং আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে ঝন্টু আলী শেখ থেকে শুরু করে এখনো যে মারা গেলেন আমাদের সৈনিক, এবং পিকে সাউ, আমি বারবার করে বলছি, এই রিসরার তার বাড়িতে শুভঙ্কর সরকার সভাপতি প্রদেশ কংগ্রেসের গেছিলেন, আমরা গেছিলাম, এবং আমরা মনে করি যে এই পিকে সাউকে ইমিডিয়েটলি ফেরানোর ব্যবস্থা নিতে হবে। তার কারণ তার জানেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা 3 মাসের, এবং আজকের দিনে যে চোখের জল, আজকেও তাদের পরিবারের সাথে আমাদের কংগ্রেসের নেতৃত্বরা কথা বলেছেন, যোগাযোগ করেছেন, তো আমরাও চেষ্টা করছি আমাদের মতন। হ্যাঁ, তার কারণ আমরা মনে করছি যে আজকের দিনে দাঁড়িয়ে এবং যে কমিউনিকেশন আমরা আপনাদের কাছেও রয়েছে, শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি রাহুলজিকেও পর্যন্ত পাঠিয়েছেন বিষয়টা, এবং আমরা হোম ডিপার্টমেন্টকে অনুরোধ করছি, বিজেপির যারা সরকার চালাচ্ছেন মোদিজিকে অনুরোধ করব যে পিকে সাউকে ফেরানোর ব্যবস্থা করুন। তার কারণ যেভাবে এই বিভিন্ন অস্ত্র আমরা দেখলাম, এই যে যা চলছে, স্পেশাল অপারেশন গ্রুপ ইতিমধ্যেই কাশ্মীরে তারা লেগে পড়েছেন, বিভিন্ন যে হাইড আউট, সেই হাইড আউট গুলোকে ধ্বংস করার সমস্ত কাজ চলছে, এবং আমরা বিশ্বাস রাখি আমাদের ভারতবর্ষের সেনার প্রতি। আমরা মনে করি যে আমাদের সেনা যথেষ্ট তৎপর, এবং আমাদের সরকার নিশ্চয়ই জেগে কাজ করবেন বলে আমাদের। আমি কিন্তু অনেক বাবুর কাছে আসি। অনেক বাবু, একটু 10 আমি সেকেন্ড, হ্যাঁ বলো প্লিজ, 1 সেকেন্ড অনেক বাবু আসবো খুব প্রথম সংক্ষেপে। কথা, আশুতোষ দা একটা কথা ভুল বললেন যে যেদিন মোদিজি ওখানে বিহারে কোনো রাজনৈতিক সভায় যাননি, বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন ছিল, সেখানে গেছিলেন। সেটাও তো তিনি অ্যাভয়েড করতে পারতেন, এরকম একটা ঘটনা ঘটে গেছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে দীপ্তাশু মনে থাকবে যে উনি যখন সৌদি আরব সফর যখন কাটছাট করে তিনি চলে আসেন, এবং আসার সময় খুব তাৎপর্যপূর্ণভাবে তিনি পাকিস্তানের আকাশসীমা সেটা অ্যাভয়েড করে আসেন, সেটাকে খুব কঠোর একটা বার্তা দিতে তিনি কানপুর সফর বাতিল করেছিলেন। বাট বিহার সফরটা বাতিল হলো, এরকম একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এটাও একটা গুরুত্ব আছে মৌপিয়াদি, একটা জিনিস এটাও একটা গুরুত্ব আছে যে যখন দেশের জনগণ, কাশ্মীরে যে 26 জন মারা গেছে, শুধু তো 26 জন মারা যায়নি, এক এক করে আশুতোষ প্লিজ এক মিনিট, কাশ্মীরে যে 26 জন মারা গেছে, শুধু তো 26 জন মারা যায়নি, ওই বুলেটগুলো আমাদের প্রত্যেকের, তোমার আমার প্রত্যেকের বুকে এসে লেগেছে। যে ভারতবর্ষে এইভাবে নাম পরিচয় জিজ্ঞেস করে, ধর্ম পরিচয় জিজ্ঞেস করে টার্গেট কিলিং করা হয়, তো সেখানে আমি একটু শেষ করে হামলার পর যে অল পার্টি মিটিং, ডেফিনেটলি অল পার্টি মিটিং এর উদ্যোগটা অত্যন্ত স্বাগত। সেখানে প্রধানমন্ত্রী যদি থাকতেন তাহলে কি সেটা আরো আস্থাভাজন হতো না? আমি একটু শেষ করে নিই যে সেখানে হয়তো জনগণের মাঝে দাঁড়িয়ে কিছু বার্তা দেওয়াও প্রয়োজন ছিল, এবং সমগ্র বিশ্ববাসীকে। এবার আশুতোষদার একটা কথায় আসে, আশুতোষদা যে কথাগুলো বললেন খুবই সদর্থক কথা, খুবই ভালো কথা, কিন্তু এটা আরেকটু স্ট্রং হয় এই বার্তাটা যদি না ওই মোদিজির মুন্ডু কাটা ছবি না দিয়ে শর্তাংশে জুদা মনোভাবের প্রকাশটা না ঘটালে এটা আরেকটু বেশি স্ট্রং হয়। ভাষণ দেওয়া যেত, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া যেত, একটা সরকারি প্রেস কনফারেন্স করা যেত, সরকারি অনুষ্ঠান, ঘটনাচক্রে সরকারি অনুষ্ঠানটা এমন একটা রাজ্যে, ঘটনাচক্রে এমন একটা রাজ্যে যে রাজ্যে কয়েক মাসের মধ্যে ইলেকশন, যে কারণে প্রশ্নটা খুব জোরালোভাবে উঠছে। যখন কোনো সরকারি প্রকল্প, যে কোনো সরকারি প্রকল্প আমাদের দেশে, সেটা জনগণকেই উৎসর্গ করা হয়, এবং সেখানে দাঁড়িয়ে যখন নির্দিষ্ট কিছু বার্তা দেওয়া হয়, সেটা জনগণকেই বার্তা দেওয়া হয় এবং জাতির উদ্দেশ্যেই দেওয়া হয়। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় সমস্যাটা সেখানে না। আজকে এখানে আমাদের দেখতে হবে মৌপিয়াদি, যে আজকে যে এখানে আর মোদিজি অলরেডি তিনি আর্মড ফোর্সকে বলে দিয়েছেন যে তাদের ফ্রি হ্যান্ড আছেন, এবং তারা সিদ্ধান্ত নেবে যে কবে, কখন, কোথায় অ্যাটাক করা হবে। এরপরে আমার মনে হয় আমাদের আর প্রশ্ন থাকা উচিত। আমি তো অনিক বাবুর কাছে আসি। অনিক বাবু, যদি আমরা দেখি যে এখনো পর্যন্ত ভ্লাদিমির পুতিন তিনি ফোন করেছিলেন এবং তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন, এখনো পর্যন্ত আন্তর্জাতিক মহলের যে রেসপন্স, যে রিয়াকশনস আমরা পাচ্ছি, তাতে কি মনে হয় ভারতের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক পদক্ষেপের পথটা সেটা কি প্রশস্ত আছে? না, দেখুন, আন্তর্জাতিক মহল প্রথমেই ডিপ্লোম্যাটিক যে স্টেটমেন্টটা সবসময় দিয়ে থাকেন আন্তর্জাতিক মহল থেকে, কূটনীতির প্রথম স্টেটমেন্ট হলো যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। এরকম স্টেটমেন্ট আমরা দেখেছি, এসেছে আমেরিকার থেকেও, রাশিয়ার থেকেও, কিন্তু ডোন্ট রিড টু মাচ ইনটু দ্যাট স্টেটমেন্ট। তার মানে এটা নয় যে কোন দেশ আর আগ্রহী নয় বা কিছু নয়। অনেকবাবু, আমি শুধু একটু অ্যাড করব যে এই আমেরিকাকে আমরা দেখেছিলাম 9/11 এর পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে, আমরা এই রাশিয়াকে দেখছি ইউক্রেনের বিরুদ্ধে 3 বছরের উপর যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
আসলে একটা কথা সত্যি যে এরা কিন্তু এখনো ওই ঠান্ডা যুদ্ধের মানসিকতা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। এখনো এরা নিজেদের বিশ্বের অভিভাবক বা দাদা এরকম মনে করেন। তারা নিজেরা অনেক জায়গায় যুদ্ধে জড়িয়ে আছেন, জড়িয়ে পড়েন এবং অন্য অনেক রাষ্ট্রকে তারা সরাসরি সাহায্যও করেন। কিন্তু আবার প্রয়োজন বুঝে তারা অনেক সময় বলেন যে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন। এর কারণ আছে, কারণ হচ্ছে ভারতের যে বিশাল বাজার এবং ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার যে বৃহৎ বাজার, এটা যাতে যুদ্ধের কারণে কোনোভাবেই অবরুদ্ধ হয়ে না পড়ে, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো দুটো দেশই পারমাণবিক শক্তিধর দেশ। সেই দুটো দেশের মধ্যে যদি সংঘাত হয় তাহলে আমেরিকার যে পারমাণবিক অস্ত্র সম্বরণ যে চুক্তি এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি, সেটা ক্ষতিগ্রস্ত হবে এবং তাতে আমেরিকান সরকার হয়তো দেশের মুখে সমালোচনার মুখোমুখি হবেন দেশের মধ্যে। এবং সব মিলিয়ে এছাড়াও যে ওই অভিভাবকত্ব করার, এতদিন তারা অভিভাবকত্ব করে এসেছেন, মানে দাদা সুলভ আচরণ করে এসেছেন, সেইটা সেই ঠান্ডা যুদ্ধের মানসিকতা থেকে এখনো অনেক দেশ বেরোতে পারেনি। তবে ভারতের পাশে কিন্তু অনেক দেশ আছে। কোয়াডের কথা আমি বলবো, ভারতকে বাদ দিয়ে আরো 3টে দেশ আছে। ব্রিক্স আছে, চীনকে বাদ দিয়ে অন্যান্য দেশগুলো ব্রিক্সের আছে। ফলে ভারত এবং ভারতের এই যে প্রতিবেশী যারা, তাদের মধ্যেও অনেককে আমরা ফিরিয়ে আনতে পেরেছি, যেমন মালদ্বীপস, যেমন নেপাল, এবং সবচেয়ে বড় কথা তালিবান আফগানিস্তানের সাথে আমাদের একটা যোগাযোগ স্থাপিত হয়েছে। সেটা কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে অন্তত একটা ডিভিডেন্ড দেবে বলে আমার মনে হয়। ফলে ভারত যে খুব খারাপ অবস্থায় আছে আন্তর্জাতিক দিক থেকে যদি আমরা ভাবি, আন্তর্জাতিক মহলে ভারত যে খুব অসুবিধাজনক অবস্থায় আছে তা নয়। কিন্তু কোনো কোনো দেশ, বৃহৎ শক্তি, তারা এটা বলবে, এটা ডিপ্লোমেসির প্রাথমিক স্টেটমেন্ট, যে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন। সেটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ দেখি। আমি আসবো অনেকবাবু, ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমি তার কাছেও আসবো এবং তার মধ্যে আরো জোরালো হচ্ছে পাক যোগের সম্ভাবনা। তদন্তকারী সংস্থা তারা যে তথ্য পাচ্ছেন, তারা মনে করছেন যে আল্ট্রাসেট নামে একটি ডিভাইস ব্যবহার করেছিল এই জঙ্গিরা এই গোটা অপারেশনটাকে নিপুণভাবে এবং একে অন্যের সঙ্গে যোগাযোগ বজায় রেখে সেটাকে এক্সিকিউট করার ক্ষেত্রে। কি এই আল্ট্রাসেট আপনাদের দেখাবো, এবং এই আল্ট্রাসেট ডিভাইস যেটার এনক্রিপশন অত্যন্ত হাই লেভেল, যেটা তৈরি করে চীনা প্রস্তুতকারক সংস্থা এবং সেটাকে কাস্টমাইজ করে পাক সেনার জন্য নির্দিষ্টভাবে। অতীতেও এর নিদর্শন রয়েছে যে পাক সেনা হাত ঘুরে জঙ্গিদের হাতে পৌঁছেছে এই আল্ট্রাসেট ডিভাইস। আমরা গত বছর জুনেই দেখেছিলাম একটি এনকাউন্টারের পর এই আল্ট্রাসেট ডিভাইস সেটা উদ্ধার হয়েছিল এবং আল্ট্রাসেট ডিভাইস জঙ্গিদের তাদের হাতে ছিল। সেই সময়ও উঠে এসেছিল যে পাক সেনারা হাত ঘুরেই এই আল্ট্রাসেট ডিভাইস এসে পৌঁছেছিল জঙ্গিদের হাতে। এক্ষেত্রেও এই আল্ট্রাসেট ডিভাইস তার মাধ্যমেই গোটা অপারেশনের যাবতীয় কমিউনিকেশন হয়েছে, এমনটাই তদন্তকারী সংস্থা মনে করছে। অর্থাৎ পাক যোগ আরও জোরালো। আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরিলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমরা প্রত্যাঘাতের প্রহর গুনছে দেশ। এখনো পাক রেঞ্জার্সের হাতে আজকে ভারতীয় জওয়ান পূর্ণম কুমার সাউ। সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ কোণঠাসা হচ্ছে পাকিস্তান। দেখুন। আমার দেশেই আমরা সুরক্ষিত না। আমার যত বড় লস হয়েছে আমাকে কি সরকার ফিরিয়ে দিতে পারবে? আমার হাজবেন্ড অবশ্যই বলে, কিন্তু তার এগেইনস্টে যেটা ওনাদের করা উচিত ইমিডিয়েট করা উচিত। নাম পরিচয় জেনে বেছে বেছে হত্যা। ভারতের মাটিতে এই ধরনের হত্যাকাণ্ড এই প্রথম হলেও হামাসের ঘাঁটি প্যালেস্টাইন থেকে ঠিক এভাবেই সন্ত্রাস চালায় হামাস জঙ্গিরা। হামাসের ধাঁচেই পেহেলগাম হামলা। পাক অধিকৃত কাশ্মীরে বসেই তৈরি হয়েছিল পেহেলগাম সন্ত্রাসের ব্লুপ্রিন্ট। জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল হামাসের সন্ত্রাসীরা। 22 এপ্রিলের হামলার তদন্ত প্রকাশ্যে এসছে এমনই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে কূটনৈতিক কৌশলে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার, কিন্তু এই জবাব যথেষ্ট নয়। উরি পুলওয়ামার মতো বদলার আশায় দেশবাসী।
সামরিক শক্তিতে বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিধর দেশ ভারত, পাকিস্তান 12 নম্বরে। সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহলও। পেহেলগামে জঙ্গি হামলার কড়া নিন্দা করে আগেই প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা। আমেরিকার প্রতিরক্ষা সচিব, বিদেশ সচিব, ভাইস প্রেসিডেন্ট সবাই ভারতের পাশে থাকার বার্তা দিলেও সরাসরি পাকিস্তানকে আক্রমণ করেনি কেউই। ডোনাল্ড ট্রাম্প দুই দেশকেই নিজের বন্ধু বলে ঘোষণা করেছেন, তাই ট্রাম্প কোন দিকে ঝুঁকে তা এখনো স্পষ্ট নয়। তবে আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ কোণঠাসা পাকিস্তান। এই পরিস্থিতিতে সামরিক শক্তি নাকি কূটনৈতিক ছক, কোন পথে পাকিস্তানকে জবাব দেবে ভারত, এই প্রশ্নই জোরালো হচ্ছে। তো যারা মোদি মোদি বলে চিৎকার করে তারা জানে যে ওখানে ওয়াশিংটনের মুরব্বী কিছু না বললে আমাদের সরকারের কিছু বিরোধ নেই কিছু করার। আমরা এই ট্রাম্পের তারিফ হওয়ার সময় দেখেছি, আগেও বলেছি আমি, সব অপমান হজম করছে। সোজাসুজি পাক অধিকৃত কাশ্মীর দখলের কথা বলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে 10 দিনের বেশি পার হয়ে গেছে, এখনো পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটকে ভারতীয় জওয়ান পুনম কুমার সাউ। ভারতের তরফে চেষ্টা করা হলেও বাংলার ওই জওয়ানকে এখনো ফেরানো যায়নি। এমনকি পাকিস্তানের তরফে ওই জওয়ানের বিষয়ে কোনো খোঁজ এখনো পর্যন্ত জানানো হয়নি। তার স্ত্রীও পাঞ্জাবের বিএসএফ দফতরে দরবার করেন, কিন্তু শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় তাকে। হুগলির রিষড়ার সেনা জওয়ানের ফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। बहुत दुख का बात है, वो मिस्टर साहू है, उसका परिवार के साथ हमारा पार्टी का कल्याण बैनर्जी में कांटेक्ट रख रहा है, हमारा गवर्नमेंट को ओर से भी हम कांटेक्ट रख रहा है। हम चाहते हैं उसको जल्दी से जल्दी रिश्ता को, जो हमारा साहू भाई है, उसको वापस ले आए। টানা 11 দিন ধরে নিয়ন্ত্রণ রেখাতে বিনা প্ররোচনায় গুলি চালিয়ে যাচ্ছে পাক সেনা। সংযত কিন্তু উপযুক্ত জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেনা প্রধান এবং 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে সেনাবাহিনীকে সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছেন। অর্থাৎ ভারতের পাল্টা পদক্ষেপ কি হবে তা সেনাবাহিনী ঠিক করবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত চাইলেও সামরিক প্রত্যাঘাত কি সহজ? ভারত যুদ্ধের পথে হাঁটলে পাশে থাকবে আন্তর্জাতিক মহল, পাশে থাকবে মোদীর বন্ধু দেশগুলি। কলকাতা টিভি। আমি সুমনদার কাছে আসবো। সুমনদা, উরির হামলার বদলা হয়েছিল 10 দিনে, পুলওয়ামার 12 দিনে। আমরা যেটা বারবারই বলছি যে নরেন্দ্র মোদী সরকার আস্কিং রেটটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে, কারণ এখন ঘরে ঢুকে বদলা না হলে শুধুমাত্র কূটনৈতিক প্রত্যাঘাত, সেটা আমাদের যে এই যে অ্যাম্বিশটা রয়েছে সেটাকে কখনোই সেটাকে নিবৃত্ত করে না। 2 সপ্তাহ পার হতে চলল পহেলগাঁও কাণ্ডের। কোন পথে প্রত্যাঘাত, কোন অপশনসগুলো থাকছে? দেখুন, আমার ধারণা কূটনৈতিক পথে যাই হোক, করাচি বন্দরকে যতই কোণঠাসা করার চেষ্টা হোক, তার পাশাপাশি একটা মিলিটারি অপারেশন করতেই হবে। সেই মিলিটারি অপারেশনটা কতটা ব্যাপক হবে, অর্থাৎ সেটা 10 দিন গড়াবে না 3 দিন গড়াবে, সেটা আমি নিশ্চিত নই। অবশ্যই সেটা সমস্ত ধরনের প্রত্যাশা বা সমস্ত ধরনের রাজনৈতিক হিসেবের বাইরে গিয়ে সামরিক জিনিসকে পর্যবেক্ষণ করে তারপর করতে হয়। আমি আপনাকে ইউএস ভাইস প্রেসিডেন্টের একটা স্টেটমেন্টের কথা মনে করাবো। সেই স্টেটমেন্টটা আমার মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং। উনি পরিষ্কারই বলেছেন যে ভারত যেন এটা মাথায় রাখে যে রিজিওনাল কনফ্লিক্ট যেন না বাড়ে। অর্থাৎ আমেরিকাও জানে যে আমেরিকার সর্বত্র একটা দাদাগিরি করার অভ্যেস আছে, তারাও জানে যে ভারতবর্ষ একটা মিলিটারি অপারেশন নেবে, কিন্তু সেটা যেন এমন না হয় যে সেটাতে ইরান জড়িয়ে পড়লো, আফগানিস্তান জড়িয়ে পড়লো, বাংলাদেশ জড়িয়ে পড়লো, সেটা যেন না হয়। সেইটা অবশ্যই ভারতবর্ষকে দেখতে হবে, কিন্তু মিলিটারি অপারেশন অবশ্যই হবে। এবং আমার নিজের ধারণা, আমার মানে যেটুকু কাশ্মীরকে বোঝাচ্ছে না, যে ভারতবর্ষের সেনাবাহিনীর একটা অপশন বা চেষ্টা থাকবে যে যতটা সম্ভব লাইন অফ কন্ট্রোলকে পিছিয়ে দেওয়ার। অর্থাৎ দেখুন, পাকিস্তান বলে দিয়েছে তারা সিমলা চুক্তি মানবে না, সিমলা লাইন অফ কন্ট্রোলের যে অস্তিত্ব সেটাই ডিনাউন্সড হয়েছে। ফলে আমি চেষ্টা করব যে আমার মতো করে, মানে ভারতবর্ষের মতো করে লাইন অফ কন্ট্রোলকে ততটা পিছিয়ে দেওয়া, যাতে দেখুন এখন অবধি লাইন অফ কন্ট্রোলের যেটা সমস্যা, সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোলে সবকটা উঁচু পিক ওদের দখলে, মানে ওরা উপর থেকে আমাদের পুরো স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো ওদের হাতে। যে রাস্তাটা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 1A, সেটাতে পুরোটাই ওরা কন্ট্রোল করতে পারে, কারণ
কন্ট্রোল করতে পারে, উপর থেকে শেলিং করতে পারে, সব কিছু করতে পারে। সেইটা আমি যদি পিছিয়ে দিতে পারি, আমি যদি পিকগুলোকে কিছুটা কন্ট্রোল নিতে পারি, যেমন 1965-এর ওয়ারের পরে অনেকটাই আমরা কন্ট্রোল নিয়ে নিয়েছিলাম, হাজি পীর বা ইত্যাদি, সেইগুলো যদি আবার আমরা করতে পারি তাহলে আমার মনে হয় সেটা ভারতবর্ষের জন্য ভালো হবে। এবং সেটাতে তাতে যেটা সুবিধা হবে দুটো, একটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ভারতবর্ষের যে আন্তর্জাতিক পজিশনিং সেটা স্ট্রং হবে। আর আমি যেটা বারবার মনে করি, যদি আপনি পশ্চিমের প্রতিবেশীকে শিক্ষা না দিতে পারেন তাহলে কিন্তু পূবের প্রতিবেশী যাদেরও খুব গতিক ভালো না, তারা এরপর মানে ওরা পেহেলগাঁওতে পাঠিয়েছিল, এরা দীঘাতে লোক পাঠিয়ে দেবে। এক্স্যাক্টলি, আমরা আগের দিন ঠিক এই আলোচনাটাই করছিলাম যে 6 মাস আগের সিনারিও আর 6 মাস পরের সিনারিও, 8 মাস আগের সিনারিও 8 মাস পরের সিনারিও, দুটোর মধ্যে একটা তফাৎ রয়েছে। এই 8 মাস আগে দাঁড়িয়ে পূর্ব সীমান্ত নিয়ে বদর হতে হচ্ছিল না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা একটা মাথা ব্যথার জায়গা রয়েছে। এবং অলরেডি ইউনুসের একজন, যদিও পরে সেটা বাংলাদেশ বিদেশ দপ্তর সেটাকে অস্বীকার করেছে, কিন্তু ইউনুসের একজন উপদেষ্টা বলেছিলেন যে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় আমরা 7 সিস্টার্স আক্রমণ করব। ফলে আপনি যদি ওপাশে মানে কি বলবো, দৃষ্টনীয় শিক্ষা না দিতে পারেন তাহলে এরা যে কোনদিন দীঘায় লোক পাঠিয়ে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। আমি একটু আগে যে আপনাদের দেখাচ্ছিলাম যে আল্ট্রাসেট ডিভাইস এই গোটা অপারেশনে জঙ্গিরা নিজেদের মধ্যে কমিউনিকেশন চালাতে ব্যবহার করেছে, এরকম সম্ভাবনার কথাই উঠে আসছে তদন্তকারী সংস্থা মনে করছে যে জঙ্গিরা এই আল্ট্রাসেটের মাধ্যমেই একে অন্যের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। এবং কি এই আল্ট্রাসেটের মাধ্যমে বিশেষ বেতার তরঙ্গে বার্তা বিনিময় হয়। এই প্রযুক্তিতে উচ্চমানের এনক্রিপশন থাকে, অর্থাৎ সেটাকে ইন্টারসেপ্ট করা প্রায় দুরূহ। চীনে তৈরি এই ডিভাইস ব্যবহার করে পাক আর্মি এবং পাক সেনার জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা হয়, এবং যে কারণেই পাক যোগ আরও জোরালোভাবে উঠে আসছে। আমরা দেখেছিলাম গত জুন জুলাই নাগাদ একটা এনকাউন্টার পরবর্তী সময়ে জঙ্গিদের যে বিলঙ্গিংস, সেখান থেকে এই আল্ট্রাসেট ডিভাইস উদ্ধার হয়েছিল। এবং তখনই এই সম্ভাবনা সামনে এসেছিল যে আল্ট্রাসেট ডিভাইস আসলে জঙ্গিদের সরবরাহ করে পাক সেনাই, তাদের মদতপুষ্ট জঙ্গিদের ভারতে এসে সন্ত্রাসবাদী হামলার পেছনে এই মদতটা পাক সেনাই দিয়ে থাকে। আবারও সেই আল্ট্রাসেটের প্রসঙ্গ উঠে আসছে, এবং এই আল্ট্রাসেটের মাধ্যমেই আল্ট্রাসেট পাক সেনার হাত ঘুরেই এই ডিভাইস সেটা জঙ্গিদের হাতে এসেছে এমনটাই মনে করা হচ্ছে। এবং এই যে এখানে যে ধরনের সিম আমরা ব্যবহার করি, এই আল্ট্রাসেটের সিম অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এবং আগে যেটা বললাম যে একটা বিশেষ ধরনের যে রেডিও ফ্রিকোয়েন্সি, সেটার মাধ্যমে বার্তা বিনিময় হয়। আমি এখানেই অনিকবাবুর কাছে আসবো। অনিকবাবু, এই যে সম্ভাবনার দিকটা তদন্তকারী সংস্থা দেখছে, এটাও তো একটা গুরুত্বপূর্ণ সূত্র পাকিস্তানের বিরুদ্ধে নির্দিষ্টভাবে। আমরা দেখেছি যে ইতিমধ্যে পাকিস্তান যে নেপথ্যে রয়েছে এই বিষয়টা আন্তর্জাতিক মহলের কাছে এস্টাবলিশ করার ক্ষেত্রেও ভারত যথেষ্ট সফল এখনো পর্যন্ত। এই আল্ট্রাসেট, যেটা একদম চীনা প্রস্তুতকারক সংস্থা বিশেষভাবে কাস্টমাইজ করে পাক সেনার জন্য, সেটা জঙ্গিরা ব্যবহার করছে। এটা তো পাক সেনার নেপথ্যে থাকা, সেটা আরও জোরালো হলো। একদমই। দেখুন, পাকিস্তান যে জঙ্গিদের মদত দিচ্ছে, ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিচ্ছে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এটা অনেক দিন ধরে প্রমাণিত, এবং এটা আন্তর্জাতিক মহলেও ভারত অনেকবার তার প্রমাণ দিয়েছে। ফলে এই যে নানা রকম নিত্য নতুন যে ডিভাইস যেটা আপনারা দেখালেন, এই যে নিত্য নতুন ডিভাইস, এগুলো জঙ্গিরা সন্ত্রাসবাদীরা পাচ্ছে কোথা থেকে? সরাসরি পাচ্ছে পাকিস্তানের আর্মির কাছ থেকে বা আইএসআই এজেন্টদের কাছ থেকে। ফলে পাকিস্তান যে শুধু এখানে নয়, পাকিস্তান এমনকি আফগানিস্তানেও এই কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছে। এবং পাকিস্তানের অন্যান্য যে প্রতিবেশীদের, ভারতে তো বিশেষভাবে তারা দীর্ঘদিন সক্রিয়। ফলে এটা বলার অপেক্ষা রাখে না যে পাকিস্তান ভারতে জঙ্গি কার্যকলাপের পেছনে একটা বড় ভূমিকা নিচ্ছে। তবে ভারত আন্তর্জাতিক স্তরে অনেকবার সম্মিলিত জাতিপুঞ্জে এবং অন্যান্য ফোরামে ভারত কিন্তু এটা এস্টাবলিশ করেছে, এবং পাকিস্তানকে বরাবরই সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিতকরণের একটা দাবি জানিয়ে আসছে। এবং ভারত কিছুটা হলেও সফল হয়েছে অনেক ক্ষেত্রে। অতীতে আমরা দেখেছি যে পাকিস্তানের অর্থনৈতিক বরাদ্দ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে এই সন্ত্রাসবাদের কারণে কাটছাট করা হয়েছে, সেটা ভারতের চাপেই। ফলে ভারতের কূটনীতির ওপরে কিন্তু
আমাদের ভরসা আছে। বরাবরই ভারতের কূটনীতি কিন্তু সফল এই সব ক্ষেত্রে, এবং অতীতেও সফল হয়েছে, শুধু আজকে বলে নয়। এবং আগামী দিনেও ভারতীয় কূটনীতি, আমার ধারণা, পাকিস্তানকে বিচ্ছিন্ন করার যে প্রয়াস সেটাই সক্রিয় থাকবে এবং অনেকাংশেই সফল হবে ভারতীয় কূটনীতি। আমি আসবো আপনার কাছে। আমার দীপ্তাশুর কাছে প্রশ্ন। দীপ্তাশু, এই আবহে আমরা কি দেখলাম যে পাক রেঞ্জার্সের হাতে বন্দী হলেন আমাদের এই হুগলির ছেলে পিকে সাউ। এখনো পর্যন্ত কোনো ফল হয়নি, এখনো পর্যন্ত তার মুক্তির ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি, নাম্বার 1। নাম্বার 2, আমরা প্রয়াত হয়েছেন যে সমীর গুহ এই হত্যা লীলায়, তার স্ত্রী গতকাল প্রশ্ন তুলেছেন সরকারের ভূমিকা নিয়ে। তার শোকস্তব্ধ পরিবার তার এই প্রশ্ন তুলছেন যে যেখানে এই যে মিডোতে এই হত্যালীলা চালানো হয়েছিল তার নিচেই ছিল আর্মি ক্যাম্প, কিন্তু গোলাগুলি চলছে, যথাসময়ে নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছতে পারেনি। তারা যদি একটু আগে পৌঁছতো তাহলে হয়তো ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা সেটাকে আরও কমানো যেতে পারতো, কয়েকজনের হয়তো প্রাণ বাঁচলেও বাঁচানো যেতে পারতো। মৌপিয়াদি, যেটা একটা জিনিস তো সব আলোচনাতে উঠেছে, যেমন পঙ্কজ কুমার সাউ যেমন ওখানে, পূর্ণম কুমার সাউ যেমন হয়েছেন, তেমনি একজন পাক রেঞ্জার্সও আমাদের হাতে এই মুহূর্তে বন্দী। ঠিক আছে, এবার পাকিস্তান এমন একটা দেশ, তারা জেনেভা কনভেনশন মানে না, তারা প্রথাগত কোনো যে আন্তর্জাতিক যে আইন কানুন আছে তার কোনোটাই তারা মানতে চায় না, প্রত্যেকবারই মানতে বাধ্য হয়। আগের বারেও আমরা দেখেছি যে যখন আমাদের ফ্লাইট ক্যাপ্টেন তিনি যখন হয়েছিলেন অভিনন্দন, তখন তারপরেও ওই চাপে পড়ে বাধ্য হয়ে দিতে হয়। তো সেটা হবে, এবং অবশ্যই এখানে তো তারা বিএসএফের কর্তাদের সঙ্গে মিটিং করেছেন, এবং আমাদের হোম ডিপার্টমেন্ট এবং ফরেন মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, তারা প্রত্যেকেই বলেছেন যে এটা ছাড়া হবে না, পূর্ণম কুমার সাউকে অবশ্যই ফিরিয়ে আনা হবে। কারণ আমরা আমাদের সৈনিকদের অস্বীকার করি না। যেমনভাবে কার্গিলের পরে খেয়াল থাকবে, যখন কার্গিলের পরে পাকিস্তান সেনাবাহিনী তাদের নিজেদের সৈন্যদের দেহ নিতেই অস্বীকার করেছিল, সেই জিনিস ভারতবর্ষ করে না। কাজেই পূর্ণম কুমার সাউয়ের পুরো দায়িত্ব অবশ্যই সরকারের, এবং তাকে সুস্থ স্বাভাবিক দেহে অবশ্যই ফিরিয়ে আনা হবে। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যে বলছেন সমীর গুহর স্ত্রী, দেখুন এখানে আজকে ওই যে ট্রেনটা, আমরা এটা বারবারই দেখেছি যে একটা আলোচনা উঠে এসছে যে ওই ট্রেনটা এতটাই খারাপ, সেখানে কোনো গাড়ি যায় না, এবং নর্মাল অবস্থায় হেঁটে যেতে সেটা মানে ঘোড়ার পিঠে চেপে গেলেও 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগে। এবার যেটা বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে উঠে এসছে যে ঘটনা হওয়ার মোটামুটি 1/2 ঘন্টা 45 মিনিট পরে আর্মি সেখানে পৌঁছেছে। এবার এর আগে বিভিন্ন ইয়েতে ওখানকার ট্যুর অপারেটর এবং সরকার তারা বিভিন্ন সময় আবেদন করেছিল যাতে ট্যুরিস্ট স্পটগুলোতে সেইভাবে আর্মির ডিপ্লয়মেন্ট না করা হয়, তাহলে ট্যুরিস্টরা ফ্রি মাইন্ডে আসতে পারবেন, ট্যুরিজম বাড়বে। তো সেক্ষেত্রে এবার দেখো একটা জিনিস তো অল পার্টি মিটিংয়েও যে কথাটা উঠে এসছে যে কিছু তো সিকিউরিটি লুপহোলস ছিলই, না হলে আজকে এই আলোচনাটা আমরা করতামই না। যেমন 26/11 যখন হয়েছে তখনও কিছু সিকিউরিটি লুপহোলস ছিল, দিল্লি সিরিয়াল ব্লাস্ট কিছু লুপহোলস ছিল, কিছু তো লুপহোলস দেখো ইন্টেলিজেন্স এমনই একটা বিষয় না, তাকে রোজ সাকসেসফুল হতে হয়, 500টার ক্ষেত্রে 500 ঘটনাতেই সাকসেসফুল হতে হয়। একদিন যে যদি সে ফেলিওর হয় তাহলেই এরকম ঘটনা ঘটে যায়, আর সাকসেস হলে তখন আবার অনেকের কাছে বুরহানওয়ানি হয়ে যায় হেডমাস্টারের ক্রিকেট প্রেমী ছেলে। তো এই জিনিসগুলো থাকবে, ওনার পরিবার, ওনাদের একটা লস তো হয়েছে, সেটা অপূরণীয় ক্ষতি, কাজে ওনাদের মধ্যে এখন অনেক ক্ষোভ বিক্ষোভ, অনেক প্রশ্ন, এগুলো থাকবে স্বাভাবিক। আসবো আমি একটু আশুতোষের রেসপন্স নেব। আশুতোষ, দেখো ব্যাপার যেটা হচ্ছে যে ডিভাইসটার কথা বললে এটা যেরকম গুরুত্বপূর্ণ, গতকালও ঠিক এই অপারেশনের ভেতরে একটা পাউডার বেসড ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইডি উদ্ধার হয়েছে, যেটা বিরাট চিন্তার কারণ। তার কারণ এগুলো সব চায়না থেকে আসছে, এবং আমরা মনে করি এই যেভাবে ইনফিল্ট্রেশন মানে লাইন অফ কন্ট্রোল আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এখানেও একটা গ্যাপ আছে। এবং ডিফেন্স এক্সপার্ট যারা ডিফেন্সে আছেন, স্বরাষ্ট্র দপ্তর, তারা নিশ্চয়ই বিষয়গুলো দেখছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে যে সিকিউরিটি লুপহোল গুলো ছিল, আমরা সবাই আশা রাখি যে এগুলো হবে না, কিন্তু এটাও দেখতে হবে যে হাই প্রোফাইল পার্টিতে ম্যারেজ অ্যানিভার্সারিতে সমস্ত সিকিউরিটি ফোর্সকে ডাকলো কারা, মানে কিভাবে পুরো খালি করিয়ে দেওয়া হলো পুরো সমস্ত জায়গা, সেখানেই সবাইকে পোস্টেড করে, এটাও তো মানুষ জানতে চাইছে। তার কারণ মানুষ কিছু কিছু জানতে চায়, যেরকম ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের একটু ফ্যাক্ট বেস বললে ভালো হয় না? এই কারণেই হরগোবিন্দ দাসের বাড়ি থেকে কি আপনাদের বার করে দিয়েছিল এরকম আবল তাবল বলেছিলেন বলে?
হরগোবিন্দ না দাসের প্লিজ বাড়িতে ওই আমরা প্রসঙ্গে না, আমরা গেছিলাম, পয়েন্টে তোমরা আসি ওখানে প্লিজ। দাঙ্গা করার এক সেকেন্ড, না না আমি পয়েন্টে আসি। দীপ্তাশু পয়েন্টে থাকো, বারবার বলছি দীপ্তাশু আসলে সবাইকে বলছি না 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 সিরিয়াস আলোচনায় না প্লিজ প্লিজ আমরা আলোচনা করছি আমাদের এক সেকেন্ড 22শে এপ্রিল আমাদের এই এক সেকেন্ড এই 130 কোটির ওপর যে দেশবাসী তাদের হৃদয়ে যে ক্ষতটা হয়েছে সেই ক্ষতটা এখনো পর্যন্ত তাদের রক্ত ঝরছে। কতটা হয়েছে হ্যাঁ সেটা নিয়ে এরকম প্লিজ এটাকে ডাইলিউট করা যাবে না, এরকম ভাবে ডাইলিউট করবেন না। অ্যাকশন দীপ্তাশু। ও দীপ্তাশু ভাই আমি একটু বাইরে আছি, ওখানে থাকলে আরো হ্যাঁ, বেশি আপনি চাইতাম। ডাইলিউট প্লিজ করবেন বলতে না, দাও আপনি দীপ্তাশু, বলবেন। বলতে দাও। ব্যাপারটা হচ্ছে যে সিডিএস কম্বাইন্ড ডিফেন্স স্টাফের যারা দেখছেন তিনি মিটিং করেছেন, নেভি মিটিং করেছে, এবং সব থেকে বড় কথা আজকের দিনে দাঁড়িয়ে যেটা সুমন বাবু বলছিলেন স্টেবিলিটি, এটাও দেখতে হবে যে স্টেবিলিটি কোথায়। তার কারণ হচ্ছে যে ফরেন পলিসি আমরা দেখতে পাচ্ছি মোদী সরকারের আমলে। দেখো কংগ্রেস তো আর প্লেন ঘুরিয়ে শাল দিতে যায়নি আর বিরিয়ানি খেতে যায়নি পাকিস্তানে, কে গেছে এখন ইতিহাস খুললে দেখা যাবে, এগুলো আর্কাইভ খুলতে হবে কলকাতা টিভি। এখন আমরা খুব পরিষ্কার ভাবে বলছি, আমি শুরুতেই বলেছি আমরা যাব না, আমরা রাজনীতি করতে যাব না। পরিষ্কার ভাবে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আশা রাখি যে দেশের সরকার সেনাবাহিনীকে বলেছে খুল্লা তোমরা যেটা তোমাদের ঠিক মনে হবে সেটা করবে, এবং আমরা সেটাই মনে করি। যখন প্রত্যেকটা ডিফেন্স স্টাফ বসেছেন আলোচনা করেছেন, তারা সবাই নজর রাখছে যে 26 জন মারা গেছে, যে সোলজার মারা গেছে, যে সোলজার আটকে আছে, তাদের জন্য 140 কোটি ভারতীয় একসাথে তৈরি কোমর বেঁধে, এইটা পাকিস্তানের জানা উচিত। আর ইন্দিরা গান্ধীর নামটা রোজ জপে পাকিস্তান, কারণ একটা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিয়েছিল ইন্দিরা গান্ধী। তার দল আমরা করি, তার নাম জাতীয় কংগ্রেস। দেখুন এটা তো মানে অল পার্টি মিটিংয়ে সরকার স্বীকারই করে নিয়েছে যে গোয়েন্দা তরফে ব্যর্থতা ছিল বা সিকিউরিটি ল্যাবস ছিল। এবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে যে পাকিস্তানকে আপনি প্রত্যাঘাত করবেন কিনা সে বিষয়ে আমার ধারণা দলের বা মতের ঊর্ধ্বে উঠে সবাই একমত, গোটা দেশ চায়। বিজেপিকে যেটা বুঝতে হবে, বিজেপি যখন এই 26/11 বা যে কোনো অন্য পুরনো ঘটনার উদাহরণ দেবে, সেই প্রত্যেকটা ঘটনায় আমার কাছে ভিডিও আছে। 26/11 পরে নরেন্দ্র মোদী নিজে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগ চেয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলের পদত্যাগ চেয়েছিলেন। এটা কিন্তু কংগ্রেসের মহানুভবতা যে কংগ্রেস এখনও অবধি বলেছে যে আমরা এই নিয়ে এখন রাজনীতি চাই না, আমরা আগে চাই যে ভারতবর্ষের, যেটা আপনি বললেন, ভারতবর্ষের যে ক্ষত, সেই ক্ষততে আগে প্রলেপ লাগুক। আগে পাকিস্তান উচিত শিক্ষা পাক, আগে টেররিস্টরা উচিত শিক্ষা পাক, আগে কাশ্মীরের পর্যটকরা নিরাপদে ঘুরতে যাক। দেখুন কাশ্মীরে যে পর্যটকদের গায়ে গুলি লেগেছে তার দায়িত্ব তো অমিত শাহকে নিতেই হবে, কারণ অমিত শাহ নিজে বিবৃতি দিয়ে বলেছিলেন যে কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ উৎখাত হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, এটা কোনো লজিক নাকি যে পশ্চিমবঙ্গে এঁচো বৈচো সমস্ত ধরনের বিজেপি নেতার পেছনে 4টে করে সিআইএসএফ জওয়ান আছে, আর কাশ্মীরের ওরকম পেহেলগাঁওয়ের হাই প্রোফাইল জায়গায় আপনি সিকিউরিটি গার্ড রাখবেন না? আপনি বৈশ্বরণ ভ্যালিতে লোক যাবে আপনি জানতেন না? তাহলে আপনার কি ড্রোন দিয়ে, কি স্যাটেলাইট ইমেজারি দিয়ে কি আপনি চর্চা করেন? তার মানে আপনার সিকিউরিটি সিস্টেমে ল্যাপস ছিল। সেটা যখন সর্বদলীয় বৈঠকের পরে বা 26 জন, আবার আমি বলছি 26 জন হিন্দুর মৃত্যুর পরে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি সেটা অস্বীকার করতে পারে না। এবং আবার আমি বিজেপিকে মনে করিয়ে দিচ্ছি যে 26/11 মুম্বাই অ্যাটাকের পর নরেন্দ্র মোদীর ভিডিও আছে, আমি শোনাতে পারি, যে ভিডিওতে উনি মনমোহন সিংয়ের পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলের পদত্যাগ সব দাবি করেছিলেন। কংগ্রেস তো সেগুলো, আশুতোষ বাবুরা তো মহানুভব। না সুমনদা একটু ফ্যাক্টটাকে একটু টুইস্ট করলেন। প্রথম কথা 26/11 পরে ফ্যাক্ট টুইস্ট করা আপনারা করেন, আমি বলিনি সুমনদা, আপনার কথার মাঝে আমি বলিনি, সেই ভদ্রতাটুকুনি রাখুন যে 26/11 পরেই কেউ মনমোহন সিংয়ের পদত্যাগ চায়নি। সেই সময় প্রত্যেকেরই একটা দাবি ছিল যে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হোক, কিন্তু সেই শিক্ষাটা দেওয়া হয়নি। উল্টে তারপরে কি হলো আমরা দেখলাম, সেকল শর্মে সেখানে গিয়ে একটা আমরা ফালতু আলোচনা করলাম এবং সেই আলোচনার কোনো ফলশ্রুতি হলো না। বরং তার পরবর্তীকালে দেখা গেল যে কংগ্রেসের কেউ দিগ্বিজয় সিং এর মতো কেউ 26/11 RSS কি সাজিশ বলে বই প্রকাশ অনুষ্ঠানে চলে গেলেন। তো মহানুভবতার কথা বলে লাভ নেই। মহানুভবতা অনেকে অনেক রকম দেখিয়েছে। আমরা যখন বাংলাদেশে 1971 যুদ্ধ হয়েছে তখন অটল বিহারী বাজপেয়ী এবং ইন্দিরা গান্ধীর তাদের কোঅপারেশন আমরা দেখেছি। এগুলো কোনো ব্যাপার নয়। ফ্যাক্টকে টুইস্ট করবেন না, আবার সিরিয়াস আলোচনাকে ডাইলিউট করবেন না। আশুতোষ
দেখো, টেরার ফান্ডিং নিয়ে আলোচনা আগে দরকার। 21,000 কোটি টাকা ড্রাগস ধরা পড়লো, সেই টাকা আমাদের তো দেশের ইন্টেলিজেন্সরাই তো বার করেছেন। এই 21,000 কোটি টাকা যে ধরা পড়লো, ড্রাগসের টাকা কোথা থেকে আসছে? আদানি পোর্টে বারবার ধরা পড়ছে, কোনো অ্যাকশন হচ্ছে? মানুষ তো অ্যাকশন না হলে ধরা পড়ছে কি করে আশুতোষ দা? ধরা পড়াটা কি অ্যাকশন বলে মনে হচ্ছে না আপনার? 21,000 কোটি টাকা না না, ধরা পড়াটা কি অ্যাকশন বলে মনে হয় না আশুতোষ দা? বিজেপি ধরেনি, দেশের না না, আরে তো বিজেপি কেন ধরতে যাবে? ইন্টেলিজেন্স আছে কি জন্য? বিজেপি তো কৃতিত্ব নিতেও যায়নি যে আমরা ধরেছি, ইন্টেলিজেন্স ধরেছে। তো এবার ইন্টেলিজেন্স কিন্তু আশুতোষ এই যে এক সেকেন্ড, এই যে আপনারা চেয়েছিলেন, এক সেকেন্ড, ইন্দাস ওয়াটার ট্রিটি সেটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে চেনাব নদীর জলস্তর সেটা কমছে। আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের জলের জন্য হাহাকার। আশুতোষ, এগুলো তো এফেক্টিভ পদক্ষেপ না, ওনারা ওগুলো এফেক্টিভ পদক্ষেপ, কিন্তু বিজেপির বক্তব্যে প্রবলেম আছে। যখন আমরা দেখতে পাবো কনস্ট্রাকটিভ অ্যাকশন হচ্ছে, আমরা বারবার বলছি আমরা সরকারের সাথে। জল আটকে দেওয়াটা কি কনস্ট্রাকটিভ অ্যাকশন নয় আশুতোষ দা? সময় একদম শেষ, 10 সেকেন্ডে সুমনদা। এক হচ্ছে যে দিগ্বিজয় সিং এর বিরুদ্ধে যেটা অভিযোগ, সেটা তো এনআইএ এখন বলছে যে সাধ্বী প্রজ্ঞা। না না, দিগ্বিজয় সিং এর বিরুদ্ধে এনআইএ সাধ্বী প্রজ্ঞা যোগাযোগ তো ছিল না। না, 26/11 আরএসএস কে সাজিশ করে বই প্রকাশ করেছিলেন। গোটা দেশ ক্ষোভে ফুঁসছে যে আমরা কাউকে বাঁচাই কোন পথে প্রত্যাঘাত। প্রধানমন্ত্রী তিনি সমস্ত বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছেন। সত্যি কি সামরিক পদক্ষেপ তার অপেক্ষা, নাকি কূটনৈতিক পদক্ষেপেই সীমাবদ্ধ থাকবে বদলা? সেদিকে তাকিয়ে আছে গোটা দেশ। আপাতত বাংলা বলছে এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।